সরকার জাস্ট গত কয়েকদিনে ভূমি রিলেটেড 3-4টা পরিপত্র জারি করেছে। এর মধ্যে হাউজিং প্রপার্টিটার ব্যাপারে গুড নিউজ, আর একটা হচ্ছে রিয়েল এস্টেট কোম্পানিগুলা থেকে যারা সম্পত্তি ক্রয় করার পরে পরবর্তী লেনদেনেও নানা প্রকার ঝামেলা হয়। তো আমরা দেখার চেষ্টা করি যে এই পরিপত্রটাতে কি, আর রিয়েল এস্টেটে আসলে বিনিয়োগটা আপনার জন্য কতটা ঝুঁকিপূর্ণ, কতটা উপকারী, কতটা আপনার জন্য বেনিফিশিয়াল হবে আপনি এবং আপনার ফ্যামিলির জন্য, দেখার চেষ্টা করব। আপনারা দেখতেছেন সাতকাহন, সাথে আছি হোস্ট আজিমউদ্দিন। তো বন্ধুরা, সর্বপ্রথমেই আমরা যদি দেখার চেষ্টা করি সেটা হচ্ছে যে রিয়েল এস্টেট কোম্পানিদেরকে যেই সতর্কবাণী দেওয়া হয়েছে এটা একটু আগে পড়ে দেখার চেষ্টা করি যারা করতেছে এটা কি, যে কি জন্য তাদেরকে এইরকম একটা কি করা হয়েছে, সতর্কবাণী দেওয়া হয়েছে। তো এটা অফিসিয়াল গেজেট থেকে বৃহস্পতিবার 13ই নভেম্বর জারি করা হয়েছে। গৃহায়ন এবং গণপূর্ত মন্ত্রণালয় থেকে যে জিনিসটা বলা হচ্ছে যে আসলে রিয়েল এস্টেট ডেভেলপার কর্তৃক সাবকবলা, দলিল মূলে বিকৃত ও হস্তান্তরিত ভূমি অথবা ফ্ল্যাট পরবর্তীতে পুনঃবিক্রয় বা পুনঃহস্তান্তরের সময় হস্তান্তর বা নামজারির অনুমোদনকালে বিক্রেতা ক্রেতাদের হয়রানি দুর্ভোগের দূরীকরণের লক্ষ্যে সরকার নিম্নোক্ত সিদ্ধান্ত গ্রহণ করেছে। রিয়েল এস্টেট ডেভেলপার কর্তৃক সাবকবলা দলিল মূলে বিকৃত ও হস্তান্তরিত ভূমি অথবা ফ্ল্যাট পরবর্তী পুনঃবিক্রয় মানে রিসেল অথবা রিট্রান্সফার, সেল, ট্রান্সফার বা নামজারির অনুমোদন নামে ক্রেতাদের হয়রানি এবং তাদের কাছ থেকে কোনো অর্থ আদায় সম্পূর্ণ আইন বহির্ভূত বিধায় কোনো ডেভেলপার বা ভূমি ফ্ল্যাটের পরবর্তী হস্তান্তরকালে বিক্রয় অনুমোদন প্রদান, নামজারি বা অন্য কোনো যে নামেই হোক না কেন ক্রেতাদের কাছ থেকে কোনো টাকা পয়সা আদায় করতে পারবে না। কোনো ব্যক্তি প্রতিষ্ঠান এই আদেশ অমান্য করলে তার বিরুদ্ধে রিয়েল এস্টেট উন্নয়ন আইন এবং ব্যবস্থাপনা 2010 এবং রিয়েল এস্টেট উন্নয়ন আইন এবং ব্যবস্থাপনা বিধিমালা 2011 অনুযায়ী প্রচলিত যে ব্যবস্থা সেটা নেওয়া হবে। তো এটার মধ্যে আসলে সরকার কি জিনিসটা বলতে চাইলো, আপনি বা কি বুঝলেন? অনেক জায়গায় তো ভিডিও দেখলেন। মূলত বাংলাদেশে যেটা হয় সেটা হচ্ছে যে আসলে রিয়েল এস্টেটগুলা থেকে আপনি যখন কোনো সম্পত্তি ক্রয় করেন, আপনি তো ক্রয় করে নিছেন, যাবতীয় সরকারি ফি সবকিছু দিয়ে নিছেন। আপনি যখন রিসেল করতে যাচ্ছেন তাদের কাছে পারমিশন লাগতেছে, টাকা দিতে হচ্ছে, অথবা বিক্রি করে দিয়েছেন, নামজারি তারা আটকে রাখছে, টাকা দিতে হয়েছে। এইটা যাতে তারা না করতে পারে ওই জন্য। এখন আসি রিয়েল এস্টেটে বিনিয়োগটা কতটা লাভজনক বা ঝুঁকিপূর্ণ। সর্বপ্রথম কথা হচ্ছে যে ভাই, আপনি রিয়েল এস্টেটে কেন বিনিয়োগ করতেছেন? আপনার কাছে কি টাকা পয়সা আছে কিনা, যেইটা আপনি কিনতেছেন তার ডবল। আপনি ধরেন 50 লাখ টাকা দিয়ে একটা আপনি ফ্ল্যাট কিনবেন, আপনার কাছে কি আরো 50 লাখ টাকা আছে? যদি থাকে অবশ্যই আপনি বিনিয়োগ করবেন, আপনি লাভবান হবেন নিশ্চিন্তে। কিন্তু সমস্যা যেটা হচ্ছে, আপনার কাছে টাকা নাই, মাসে মাসে কিস্তি করে বেতন থেকে দিয়ে আপনি কিনতেছেন, আপনার যখন একটু টাকা পয়সা লাগতেছে আপনি কিন্তু ওই এই ফ্ল্যাটের একটা অংশ বিক্রি করতে পারবেন না। আমি নিজের উদাহরণ আমার দেই, ধরেন যে আমার 5 শতক জমি আছে, আমি 10 লাখ টাকা দিয়ে নিয়েছিলাম। এখন ওই জমির দাম 30 লাখ টাকা। আমার আজকে 10 লাখ টাকা প্রয়োজন হইলে আমি কি 1 শতক জমি বিক্রি করতে পারবো? সম্ভব না। হয় বিক্রি করলে টোটালটা করতে হবে, না হলে নাই। আর টোটালটা বিক্রি করতে গেলেও আমাকে অপেক্ষা করতে হবে উপযুক্ত মার্কেট প্রাইসের জন্য। মানুষ বলবে 20 লাখ টাকা দিব, 25 লাখ টাকা দিব, 30 বিক্রি করতে হলে আমাকে অপেক্ষা করতে হবে, বিপদে পড়লে কেউ আসবে না। তো এই জন্য চরম বাস্তবতা যেটা হচ্ছে, রিয়েল এস্টেট আপনি তখনই বিনিয়োগ করবেন যখন যত পরিমাণ বিনিয়োগ করতেছেন তত পরিমাণ আপনার কাছে লিকুইড মানি আছে, যাতে ওইটা আপনি কোনো বিপদে পড়লে যাতে ওইটা আপনার ভাঙতে না হয়। বাংলাদেশের মানুষের মেন্টালিটি সমস্যা হচ্ছে, আমাদের সবাই কোটিপতি। আমি আবার আরো একটা উদাহরণ দিই, আমার নিজের এক চাচাতো ভাই, বাবার একমাত্র সন্তান। আল্লাহ রহমতে তার কাছে 2 কোটি টাকা সম্পত্তি আছে, বাবা রেখে গেছে। কিন্তু সবগুলা এই যে জায়গা জমি, এখন তার কাছে যদি আপনি টাকা চান, টাকা নাই। এখন চাইলে সে কি করতে হবে? হয় জায়গাটা বিক্রি করতে হবে, না হলে তাই 1 লাখ, 2 লাখ, 10 লাখ সে বের করতে পারবে না। তো এইরকম আমাদের দেশে এই যে আয় করা হয় না কি জন্য? সবাই কোটিপতি, সবার কাছে টাকা আছে, কিন্তু টাকাটা তার এমন অ্যাসেটে আছে যেটা বিক্রি করা ছাড়া সে বের করতে পারবে না। তো এই জন্য আধুনিক জীবন ব্যবস্থাটা বুঝার চিন্তা করেন, এই দুনিয়া না আপনার জন্য পার্মানেন্ট না, আমার জন্য পার্মানেন্ট না। তাই আপনার লিকুইড মানি রাখেন। লিকুইড মানি এখন কোথায় রাখবেন? আপনি গোল্ডে রাখেন, আপনি এফডিতে রাখেন, ট্রেজারিতে রাখেন, সঞ্চয়পত্র ক্রয় করেন, তারপরে শেয়ার বাজারে আপনি বিনিয়োগ করেন, আধুনিক ক্রিপ্টোকারেন্সিতে বিনিয়োগ করেন, যেখানে আপনার কাছে এমন পরিমাণ লিকুইড মানি থাকবে, বছরে যদি আপনার 10 লাখ টাকা খরচ হয়, 10 লাখ টাকা আপনার লিকুইড মানি থাকবে, অ্যাট এনি টাইম আপনার দরকার আপনি ব্যবহার করতে পারবেন। কেউ হাওলাত চাইলেও 1-2 লাখ দিতে পারলেন, তখন আপনার একটা ভ্যালু বাড়ে। আপনি কি হাজার কোটি টাকার মালিক, চাইলে বলেন 1 টাকা নাই, তো আপনার টাকা দিয়ে মানুষ কি করবে?
আল্লাহ বলছে যে আপনারা যা দিছেন সেটা নিজে ব্যবহার করেন, খান, অপরের কাছে চাইলে দেন। সবচেয়ে দুনিয়াতে উত্তম যেই জিনিসটা সেটা হচ্ছে কর্জে হাসানা দেওয়া। তো এই জন্য আপনি দিবেন কোথায়, আপনার নিজেরই তো নাই। তো এই জন্য বলবো যে ভাই রিয়েল এস্টেটে বিনিয়োগটা আপনি বন্ধ করেন যদি আপনার কাছে তার ডবল টাকা না থাকে। যদি ডবল টাকা থাকে অবশ্যই বিনিয়োগ করবেন, আপনি বেনিফিট কিন্তু পাবেন। আর যারা সরকারি চাকরিজীবী আছেন অথবা কোনো জায়গায় আপনি প্রতি মাসে কর্মক্ষম আছেন, একটা নির্দিষ্ট পরিমাণ টাকা পান, আপনার জন্য বেস্ট হচ্ছে আপনি প্রতি মাসে মাসে টাকাটা, যেই 5,000 10,000 টাকা ডিপিএস করতেছেন, এফডি করতেছেন, এগুলো না করে একটু জেনে শুনে ভালো কয়েকটা শেয়ারে, মোটামুটি 10 থেকে 12টা শেয়ারে প্রতি মাসে আপনি বিনিয়োগ করেন। আগামী 30 বছর পরে দেখবেন যে আপনি যখন বৃদ্ধ হয়ে যাবেন, আপনার ইনকামের কোনো সোর্স থাকবে না, ছেলে মেয়েদের মুখোমুখি থাকবেন, তখন ওইটা আপনার অটোমেটিক কামাই করে দিবে, ওরা আপনাকে কামাই করে দিবে। তার মানে আজকে যে টাকাটা কামাচ্ছেন এটা আপনি এমন জায়গায় বিনিয়োগ করেন যারা সারা জীবন আপনার জন্য কাজ করবে। এটা আপনার মাথায় যদি ঢুকে ভালো, না ঢুকলে কিছু করার নেই। তবে একটা বলতে পারি, আমাদের একটা কোর্স আছে বিনিয়োগ রিলেটেড 6টা ক্লাসের, আপনি চাইলে ওই 6টা ভিডিও ক্রয় করে একবার দেখতে পারেন। শেয়ার বাজার রিলেটেড জিনিসটা বুঝবেন, তখন আপনার মনে হবে যে না, আসলে জিনিসটা ভালো, সত্য।